ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এক্সামের জন্য আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবং আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালোই চলছে। আজকে আমরা বেশ কিছু কোশ্চেনের আরেকবার রিভিশন করে নেব। তো চলো দেখে নিই আজকে সিরিজে কি কি রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট কোশ্চেন রয়েছে নার্সিং থিওরি থেকে। কোশ্চেন রয়েছে দ্য থিওরি দ্যাট ইনভলভস কেয়ার অ্যান্ড হেল্পস থ্রু হুইচ দ্য ক্লায়েন্ট অ্যাটেন্ডস টোটাল সেলফ কেয়ার। তো টোটাল সেলফ কেয়ার যেটা রয়েছে বা সেলফ কেয়ার ডেফিসিট থিওরি আমরা যেটাকে বলি, সেটা কার এখানে জানতে চেয়েছে। অপশনে রয়েছে নাইটিঙ্গেল থিওরি, ওরেমস থিওরি, প্যাপলস থিওরি এবং রয়েস থিওরি। তাহলে দেখো, রয়েসের আমরা অ্যাডাপ্টেশন মডেল বলে থাকি, তাহলে রয়েসের ক্ষেত্রে এখানটায় হবে অ্যাডাপ্টেশন মডেল। অ্যাডাপ্টেশন, এটা অ্যাডাপ্টেশন মডেল। প্যাপলস থিওরি, হিলডেগার্ড প্যাপলো আমরা বলে থাকি। প্যাপলসের মধ্যে রয়েছে ইন্টারপার্সোনাল থিওরি। ইন্টারপার্সোনাল, এখানে রয়েছে ইন্টারপার্সোনাল থিওরি। ওরেমস থিওরি রয়েছে ডরোথিয়া ওরেমের সেলফ কেয়ার ডেফিসিট থিওরি, এবং নাইটিঙ্গেলসের থিওরি হচ্ছে যে আমাদের যেটা এনভায়রনমেন্টালিস্ট থিওরি আমরা বলি। তাহলে নার্সিংয়ে থিওরিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং বেসিক্যালি আমাদের নামই জিজ্ঞেস করে যে কোন থিওরিটা কে দিয়েছেন, তাহলে তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য কোলন ইজ দ্য প্রেফার্ড সাইট ফর পার্মানেন্ট কোলোস্টমি। পার্মানেন্ট কোলোস্টমির জন্য কোলনের কোন পার্টটাকে প্রেফার করা হয়? তাহলে কোলন যদি আমরা বলি, লার্জ ইন্টেস্টাইনের পার্ট, এবং লার্জ ইন্টেস্টাইনে যে কোলন রয়েছে তার 4টে পার্ট রয়েছে। প্রথমত আমরা অ্যাসেন্ডিং কোলন দিয়ে শুরু করি, যেটা এরকমভাবে অ্যাসেন্ডিং ওপরের দিকে উঠছে, এটা অ্যাসেন্ডিং কোলন। এভাবে থাকছে ট্রান্সভার্স কোলন, এবং এইভাবে নামছে আবার ডিসেন্ডিং কোলন, এবং লাস্টে থাকে এইভাবে সিগময়েড কোলন। তাহলে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং এবং লাস্টে রয়েছে সিগময়েড কোলন। এবং যেহেতু আমরা পার্মানেন্ট কোলোস্টমি করব, তাহলে সেটা আমাদের এন্ড পার্টে করা হয়, তার জন্য এটা হবে সিগময়েড কোলন। এরপরে দেখো, এই যে অ্যাসেন্ডিং কোলন রয়েছে, অ্যাসেন্ডিং কোলনে যদি আমরা কোলোস্টমি করি, যেটা আমাদের অ্যাবডোমেনের রাইট হ্যান্ড সাইডে হয়ে থাকে, এখানে যদি কোলোস্টমি করি সেক্ষেত্রে আমরা ওয়াটারি লিকুইড স্টুল পাবো। এটা আমরা পাবো ওয়াটারি লিকুইড স্টুল। যদি আমরা ট্রান্সভার্স কোলনে করে থাকি, অর্থাৎ অ্যাবডোমেনের মাঝখানে, যেটা খুব একটা আমরা দেখতে পাই না, এখানটায় যদি আমরা কোলোস্টমি করি, তাহলে সেটা হবে সেমি সলিড স্টুল, সেমি সলিড। এবং আরেকটা রয়েছে যেটা ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনে যদি এখানটায় যদি কোলোস্টমি করা হয়, এখানে যদি স্টোমাটা থাকে, তাহলে সেখানটায় যেটা ফর্ম স্টুল আমরা বলে থাকি, ফর্ম স্টুল বা তোমার হার্ড যেটাকে বলি, সেরকমভাবে আমরা স্টুলের কনসিস্টেন্সি পাবো। এবার হার্ড মানে তো কনস্টিপেশনের মতো হার্ড হবে না, কিন্তু সফট থাকবে, তবে সেমি সলিড থাকবে না, সেটা সলিড ফর্মে থাকবে। তো এরকমভাবে ডিফারেন্ট সাইডে যদি আমরা কোলোস্টমি করি, তাহলে ডিফারেন্ট রকমের এখানটায় আমরা তার কনসিস্টেন্সি, স্টুলের কনসিস্টেন্সি পাবো। ঠিক আছে। আর এখানে যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছিল যে পার্মানেন্ট সাইডের ক্ষেত্রে এটা সবসময়ের জন্য লাস্ট পার্ট যেটা সিগময়েড কোলন, সেটা হবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়েটারি কম্পোনেন্টস ক্যান হেল্প ইন রিডিউসিং কোলেস্টেরল লেভেল। কোলেস্টেরল লেভেলকে কমানোর জন্য আমরা কি রকমের ডায়েটারি কম্পোনেন্টস দেব? তাহলে অপশনে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, সলিউবল ফ্যাট, ট্রান্স ফ্যাট এবং রিফাইন্ড সুগার। তাহলে সলিউবল ফাইবার যেগুলো রয়েছে, সলিউবল ফাইবার যদি আমরা দিই, তাহলে সেক্ষেত্রে কোলেস্টেরল লেভেলটাকে সেটা সলিউবল করে এবং সেটা বডি থেকে বেরোতে হেল্প করে। তাহলে সলিউবল ফাইবার আমাদেরকে দিতে হবে কোলেস্টেরল লেভেলটাকে কমানোর জন্য। আর ট্রান্স ফ্যাটটা তো আমরা বলি যে খারাপ ফ্যাট, তাহলে ট্রান্স ফ্যাটটা আমাদের দেওয়া যাবে না। ঠিক আছে। নেক্সট দেখো, দ্য টার্ম এন্ডোগামি রেফার্স টু। এন্ডোগামি কাকে বলা হয়? এন্ডোগামি, এক্সোগামি এগুলো আমরা সোশিওলজির মধ্যে পাই। তাহলে অপশনে রয়েছে ম্যারিং আউটসাইড ওয়ান সোশ্যাল গ্রুপ, নিজের গ্রুপ থেকে বাইরে ম্যারি করা। কোহ্যাবিটেশন উইথাউট ম্যারেজে থাকা, মানে ম্যারেজ ছাড়াই হচ্ছে একসাথে বসবাস করা, যেটাকে আমরা লিভ ইন রিলেশনশিপ বলে থাকি। ম্যারিং উইদিন ওয়ান সোশ্যাল গ্রুপ, নিজের গ্রুপের মধ্যে ম্যারি করা, যেটাকে এন্ডোগামি বলা হয়, এটা অ্যান্সার হবে। এবং সেম সেক্স ম্যারেজ, যেটাকে আমরা হোমোগ্যামি বলে থাকি, যে সেম সেক্সের মধ্যে ম্যারেজ হচ্ছে। তাহলে দেখো, ম্যারিং আউটসাইড ওয়ান সোশ্যাল গ্রুপ যদি হয়, এটাকে আমরা এক্সোগ্যামি বলবো। এটা হচ্ছে এক্সোগ্যামি। নেক্সট, atropine is commonly used prior to administration of inhaled anesthetics to reduce। যে কোনো রকমের ইনহেলেশন অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে আমরা অ্যাট্রোপিন দিয়ে থাকি। অ্যাট্রোপিন কি কাজ করে জানতে চাইছে। অপশন রয়েছে মাসেল টোন, সিক্রেশনস, নজিয়া অ্যান্ড ভমিটিং এবং হার্ট রেট। হার্ট রেটের ক্ষেত্রে অ্যাট্রোপিন হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়।
এবং সিক্রেশনসের ক্ষেত্রে অ্যাট্রোপিন সিক্রেশনসগুলোকে ডিক্রিজ করে, যেই কারণে অ্যানাস্থেসিয়া যদি আমরা দিই তাহলে আমাদের রিফ্লেক্স চলে যায়, তাহলে সেই রিফ্লেক্স চলে যাওয়ার জন্য যদি সিক্রেশন আসে তাহলে চোকিং হয়ে যাবে, তো সেই কারণে সিক্রেশনগুলোকে কমানোর জন্য আমরা অ্যাট্রোপিন দিয়ে থাকি যাতে সিক্রেশনটা কম হয়। নেক্সট দেখো, নার্স টিচেস দ্য পেশেন্ট হু ইজ রিসিভিং ওয়ারফারিন সোডিয়াম দ্যাট, ওয়ারফারিন সোডিয়াম একটা পেশেন্টের চলছে, তাহলে এক্ষেত্রে নার্স পেশেন্টকে কি শেখাবে? অপশন রয়েছে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিং টাইম, মানে পিটিটি যেটাকে বলা হয় বা এপিটিটি আমরা বলি। তো পিটিটি ভ্যালুজ ডিটারমাইন দ্য ডোজেস অফ ওয়ারফারিন সোডিয়াম, পিটিটির ভ্যালু দেখে আমরা সোডিয়ামের ভ্যালু ওয়ারফারিন সোডিয়ামের ভ্যালুটা ঠিক করব। প্রোটামিন সালফেট ইজ ইউজ টু রিভার্স দ্য এফেক্টস অফ ওয়ারফারিন সোডিয়াম, প্রোটামিন সালফেট ইউজ করা হয় ওয়ারফারিন সোডিয়ামের এফেক্টটাকে রিভার্স করার জন্য, মানে অ্যান্টিডোটের কথা বলছে, তাহলে এটা ভুল রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেশিও, এটা অ্যাকচুয়ালি রেশিও হবে, রেশিও INR ইজ ইউজড টু অ্যাসেস এফেক্টিভনেস, আইএনআর ভ্যালুটাকে এখানে ইউজ করা হচ্ছে এফেক্টিভনেসের জন্য। আর লাস্ট রয়েছে ওয়ারফারিন সোডিয়াম উইল ফেসিলিটেট ক্লটিং অফ দ্য ব্লাড। তাহলে দেখো এখানটায় কোনটা আমাকে শেখাতে হবে, তাহলে হেপারিন বা ওয়ারফারিন এগুলো যেগুলো ইউজ করা হয় সেগুলো কিসের জন্য কাজ করে, এগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, তাহলে ওয়ারফারিন সোডিয়াম ব্লাড ক্লটিংটাকে ফেসিলিটেট করবে না, এটা ভুল রয়েছে। আচ্ছা, আইএনআর ভ্যালু দেখা হয়, আমরা আগেও একবার পড়েছিলাম যে আইএনআর ভ্যালুটা দেখা হচ্ছে ওয়ারফারিনের ক্ষেত্রে, যেখানে আমরা ওয়ারফারিন দিই সেখানে আমাদেরকে আইএনআরের ভ্যালু চেক করতে হয়, এবং হেপারিন যখন আমরা দেব সেক্ষেত্রে আমাদেরকে পিটিটি যেটা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিং টাইম, এই জিনিসটাকে আমাদেরকে দেখতে হয়। তাহলে এখানে আমাদের পিটিটির ভ্যালু দেখবো আমরা হেপারিনের ক্ষেত্রে, ঠিক আছে। আর প্রোটামিন সালফেট তো ভিটামিন কে এর অ্যান্টিডোট হিসেবে কাজ করে, তাহলে এটা ওয়ারফারিন সোডিয়ামের অ্যান্টিডোট বলেছে, তাহলে এটাও ভুল রয়েছে, ঠিক আছে, তাহলে এটা গেল। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ মে কজ গ্রে বেবি সিন্ড্রোম, গ্রে বেবি সিন্ড্রোম কে করে? ক্লোরামফেনিকল, পেনিসিলিন, ডক্সিসাইক্লিন এবং কানামাইসিন। তো এটা একটা ইম্পর্টেন্ট অনলাইনার কোশ্চেন, গ্রে বেবি সিন্ড্রোম দেখা যায় ক্লোরামফেনিকলের ক্ষেত্রে। এবং আরেকটা কোশ্চেন আসে যেটা যেমন গ্রে বেবি রয়েছে সেরকমভাবে একটা বলে যে রেড ম্যান সিন্ড্রোম কোথায় দেখা যায় বা কোন ড্রাগের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ভ্যানকোমাইসিন, ভ্যানকোমাইসিনের ক্ষেত্রে রেড ম্যান সিন্ড্রোম দেখা যায়। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টি ক্যান্সার ড্রাগ কজেস হ্যান্ড অ্যান্ড ফুট সিন্ড্রোম অ্যাজ আ সাইড এফেক্ট, হ্যান্ড অ্যান্ড ফুট সিন্ড্রোম কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগের সাইড এফেক্ট হিসেবে আমরা দেখতে পাই? এটা একটা মুখস্থ রাখার মতো কোশ্চেন, অপশনে রয়েছে ভিনক্রিস্টিন, ভিনভ্লেস্টিন, ক্যাপাসিটাভাইন এবং মিথোট্রিক্সেট, এবং এটার অ্যান্সার হচ্ছে ক্যাপাসিটাভাইন। ক্যাপাসিটাভাইন ড্রাগ ইউজ করলে হ্যান্ড অ্যান্ড ফুট সিন্ড্রোম দেখা যায়। হ্যান্ড অ্যান্ড ফুট সিন্ড্রোম বলতে কি বোঝায়, এই যে হাতের পাতা বা পায়ের পাতা এগুলোতে রেডনেস, সোয়েলিং এবং পেন ফিল হয়, ঠিক আছে, এটাকেই হ্যান্ড অ্যান্ড ফুট সিন্ড্রোম বলা হয়। এবং এই ক্যাপাসিটাভাইনের সাইড এফেক্ট হিসেবে আমরা এই হ্যান্ড অ্যান্ড ফুট সিন্ড্রোম দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোয়িং আর্লি সিমটম ইজ কমনলি সিন ইন মাইস্থেনিয়া গ্র্যাভিস, মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে আমরা আর্লি সিমটম হিসেবে কি দেখতে পাই? অপশন রয়েছে ডিসফেজিয়া, ফ্যাটিক ইমপ্রুভ বাই অ্যাক্টিভিটি, রেসপিরেটরি ডিস্ট্রেস এবং টোসিস। তাহলে মাইস্থেনিয়া গ্র্যাভিস এটা একটা নিউরো মোটর বা মাস্কুলার ডিসঅর্ডার আমরা বলতে পারি। মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা দেখব আর্লি সিমটম সেটা হচ্ছে টোসিস, চোখের পাতাগুলো নিচের দিকে ঝুলে যায়, অর্থাৎ চোখের যে উপরের দিকে দুটো পাতা থাকে সেটা নিচের দিকে ঝুলে যায়, চোখের পাতা উপরের দিকে তুলতে পারে না। টোসিস আমরা আরও একটা কেসে দেখতে পাই, সেটা হচ্ছে স্নেক বাইট। স্নেক বাইটের ক্ষেত্রে যদি নিউরোটক্সিক স্নেক বাইট হয় বা অন্য হেমাটোটক্সিকের ক্ষেত্রেও হতে পারে, তো স্নেক বাইটের ক্ষেত্রেও আমরা পেশেন্টদের মধ্যে টোসিস দেখতে পাই যদি সেটা পয়জনাস হয়। তাহলে টোসিস দেখা যায় এখানে আর্লি সিমটম হিসেবে, মাইস্থেনিয়া গ্র্যাভিস দেখা যায় এবং রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা রয়েছে এটাও আমরা দেখতে পাবো, কিন্তু এটা একটা লেট সাইন্সের মধ্যে বা লেট কমপ্লিকেশনসের মধ্যে পড়বে। ক্যাপনোগ্রাফি ইজ আ মেজারমেন্ট অফ, ক্যাপনোগ্রাফি কিসের মেজারমেন্টের মধ্যে পড়ছে? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, H+ আয়ন কনসেন্ট্রেশন, বাইকার্বনেট কনসেন্ট্রেশন এবং অ্যানায়ন গ্যাপ।
ক্যাপনোগ্রাফি ইউজ করা হয় কার্বন ডাইঅক্সাইড, আমরা যে এয়ার এক্সেল করছি মানে এক্সপিরেটরি এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কতটা রয়েছে সেটা মাপার জন্য ক্যাপনোগ্রাফি ইউজ করা হয়। এবার নর্মাল মানুষের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় না, যে সমস্ত পেশেন্ট ভেন্টিলেটারে রয়েছে তাদের ক্ষেত্রে আমরা, বা যেগুলো আনকনসাস পেশেন্ট তাদের সমস্ত আমরা তো বাইরে থেকে প্যারামিটার সেট করে দিচ্ছি, তাহলে তাদের ক্ষেত্রে যে এক্সপায়ার্ড এয়ারে কার্বন ডাইঅক্সাইড ঠিকমতো রয়েছে কিনা সেগুলো চেক করার জন্য ক্যাপনোগ্রাফি আমরা করে থাকি। নেক্সট রয়েছে দ্য নিউলি অ্যাডমিটেড ক্লায়েন্ট হ্যাজ বার্নস অন বোথ লেগস। নিউলি অ্যাডমিটেড একজন ক্লায়েন্ট, তার পায়ে বোথ লেগে বার্ন রয়েছে। দ্য বার্ন এরিয়াস অ্যাপিয়ার হোয়াইট অ্যান্ড লেদার লাইক। পায়ের যেখানে বার্ন হয়েছে সেটা সাদা হয়ে গেছে এবং লেদারের মতো ফিল হচ্ছে। নো ব্লিস্টার্স অর ব্লিডিং আর প্রেজেন্ট, কোনো ব্লিস্টার বা ব্লিডিং প্রেজেন্ট নেই। অ্যান্ড দ্য ক্লায়েন্ট স্টেটস দ্যাট হি অর শি হ্যাজ লিটল পেন। পেশেন্ট যে বলছে, ক্লায়েন্ট বলছে যে তার হালকা ব্যথা রয়েছে। হাউ শুড দিস ইনজুরি বি ক্যাটাগরাইজ, এটাকে আমি কীরকম ইনজুরি বলবো? অপশন রয়েছে সুপারফিশিয়াল, পার্শিয়াল থিকনেস, সুপারফিশিয়াল, পার্শিয়াল থিকনেস, ডিপ এবং ফুল থিকনেস। তো বেসিক্যালি যেটা হয়, ফুল থিকনেস বার্ন যখন হয় মানে পুরো তোমার এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস এই সমস্ত মাসেল বা তোমার নার্ভ ইনজুরি এগুলো পার্শিয়াল থিকনেসের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু পেনফুল হয়। এবং যখন ফুল থিকনেস হয়ে যায় তখন সেক্ষেত্রে পেশেন্টের হালকা বা নো পেন, ঠিক আছে? মানে তখন কি হচ্ছে, এই এতটা বার্ন হয়ে যাওয়ার কারণে যখন সাদা হয়ে মানে হোয়াইট যে বলছে না, হোয়াইট বা লেদার লাইক হয়ে যাচ্ছে, তো তখন হচ্ছে যে একদম পুরো ছাই হয়ে যাওয়ার যেরকম হয় সেরম টাইপের হয়ে যায়। তো সেই জন্য ওখানটায় খুবই হালকা, মানে নার্ভগুলোও ড্যামেজ হয়ে যাচ্ছে, যে কারণে পেন সেন্সেশনটা থাকবে না। তো এটা ফুল থিকনেস বার্নের ক্ষেত্রে আমরা পাবো, যেখানে হোয়াইট লেদার লাইক স্কিন হয়ে যাচ্ছে, পেশেন্টের হালকা পেন বা নেই বললেই চলে, এটাকে ফুল থিকনেস বার্নের মধ্যে দেওয়া যাবে। নেক্সট দেখো, হাইড্রোনেফ্রোসিস ইজ দ্য, হাইড্রোনেফ্রোসিস কাকে বলে? অপশন রয়েছে ইনফেকশন অফ রেনাল পেলভিস, ডিস্টেনশন অফ রেনাল পেলভিস, প্রেজেন্স অফ ওয়াটার ইন রেনাল পেলভিস, কন্ট্রাকশন অফ রেনাল পেলভিস। তাহলে একটা কিডনির ছবি যদি এরমভাবে আঁকি, তাহলে এইটাকে আমরা পেলভিক রিজিয়ন বলি, যেখান থেকে কিডনি থেকে এই ইউরেটারটা বাইরের দিকে বেরোচ্ছে, ঠিক আছে? তো এই রিজিয়নটা এখানটা ইউরেটার নামছে। এবার এই ইউরেটারের এই জায়গাতে ধরো একটা স্টোন হয়েছে, কিডনি স্টোন, রেনাল স্টোন হয়ে এখান থেকে বেরিয়ে সেটা এখানে লজ হয়ে গেছে এবং নিচের দিকে নামেনি। তাহলে কি হবে, ইউরেটারে ইউরিনটা যে আসে, ইউরিনটার কিডনি থেকে বেরিয়ে আসতে পারছে না নেমে, তাহলে এখানটায় ব্লকেজ রয়েছে। তাহলে কি হবে, ইউরিনটা কিন্তু বাইরে বেরোতে পারছে না। তখন ইউরিন এই জায়গাটায় অ্যাকুমুলেশন হতে থাকবে এবং এর ফলে এই রেনাল পেলভিস এরিয়াটা আস্তে আস্তে ফুলতে থাকবে, যেটাকে আমরা ডিস্টেনশন বলে থাকি। তাহলে ডিস্টেনশন অফ রেনাল পেলভিস হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। এবং প্রেজেন্স অফ ওয়াটার যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ওয়াটার নয়, এটা হচ্ছে ইউরিন। ইউরিন অ্যাকুমুলেশন হয়ে যায় রেনাল পেলভিস এরিয়াতে, সেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলে থাকি, ঠিক আছে? হাইড্রোনেফ্রোসিস মেনলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, বাচ্চাদেরই একটা ডিজিজ। তো এক্ষেত্রে ডিস্টেনশন অফ রেনাল পেলভিস হয়ে থাকে। নেক্সট রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কি সাইন অফ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ফলোয়িং হেড ইনজুরি? তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ যদি হয় তাহলে কোন সাইনটা আমরা দেখতে পাবো? পিউপিল ডাইলেটেশন, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন এবং হাইপারথার্মিয়া। তাহলে ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে আমরা কুশিং ট্রায়াড দেখতে পাই, CUSHING, কুশিংস ট্রায়াড। কুশিংস ট্রায়াড দেখতে পাওয়া যায় এই ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা কি কি পাই? ব্র্যাডিকার্ডিয়া পাই এবং তার সাথে ব্র্যাডিপনিয়া পাই, ঠিক আছে? ব্র্যাডিকার্ডিয়া পাবো এবং ব্র্যাডিপনিয়া পাবো। তাহলে দেখো এখানে আমার অপশনের মধ্যে একটা ব্র্যাডিকার্ডিয়া রয়েছে, ব্র্যাডিপনিয়ার অপশন কিন্তু এখানটায় নেই। তাহলে ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছি, ব্র্যাডিপনিয়া পাচ্ছি এবং তার সাথে সাথে যে হাইপার টেনশন হয়, সিস্টোলিক হাইপার টেনশন হয় এবং পালস প্রেশারটা বেড়ে যায়, ঠিক আছে? তো এইগুলো থাকে কুশিং ট্রায়াডের মধ্যে। এবং কুশিং ট্রায়াড হচ্ছে ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং এক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমার ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? ইনক্রিজ আইসিপিতে ক্লাসিক্যাল ফিচার বা কি সাইন বলতে আমরা ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাবো। A client is getting prednisolone injection as continuous infusion. একটা পেশেন্ট কন্টিনিউয়াস ইনফিউশনে প্রেডনিসোলন পাচ্ছে। ইম্পর্টেন্ট নার্সিং ম্যানেজমেন্ট ইজ, এক্ষেত্রে নার্সিং ম্যানেজমেন্ট ইম্পর্টেন্টলি কি হবে? তাহলে এখানে অপশন রয়েছে ইউরিন, আওয়ারলি ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, আওয়ারলি ব্লাড সুগার, আওয়ারলি অ্যাবডোমিনাল গার্ড এবং আওয়ারলি হেড সার্কামফারেন্স।
প্রেডনিসোলোন হলো কর্টিকোস্টেরয়েড গ্রুপ অফ ড্রাগ। কর্টিকোস্টেরয়েড গ্রুপ অফ ড্রাগ যখন আমরা দিই সেক্ষেত্রে আমাদের ব্লাডের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া হওয়ার প্রবণতা থাকে। তো সেই কারণে এক্ষেত্রে আমাদেরকে আওয়ারলি ব্লাড সুগার মনিটর করতে হয় এবং হাইপারগ্লাইসেমিয়া যাতে না হয় সেই কারণে আমরা অনেক সময় ইনফিউশনের মধ্যে ইনসুলিন দিয়ে ওটাকে রান করতে থাকি, ঠিক আছে, যাতে না হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে। নেক্সট রয়েছে দ্য সেফেস্ট পজিশন ফর আ লেডি উইথ কর্ড প্রোল্যাপস ইন লেবার ইজ। লেবারের মধ্যে যদি আমরা দেখি যে কর্ড প্রোল্যাপস হয়েছে তাহলে সেফেস্ট পজিশন কোনটা হবে? ফাউলার্স পজিশন, প্রোন পজিশন, সুপাইন পজিশন এবং ট্রেন্ডেলেনবার্গ পজিশন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ট্রেন্ডেলেনবার্গ পজিশন। ট্রেন্ডেলেনবার্গ পজিশনের ক্ষেত্রে পা ওপরের দিকে, মাথা নিচের দিকে থাকে, তাহলে হেড এন্ড যেটা সেটা থাকবে নিচের দিকে, ফুট এন্ড থাকবে ওপরের দিকে। এবং এর ফলে কি হয়, কর্ড প্রোলাপস মানে কর্ডটা বেরিয়ে আসছে, বেবির হেডের সামনে কর্ড রয়েছে, তাহলে গ্র্যাভিটির অপোজিটে যদি আমরা করে দিই তাহলে ওই কর্ডের ওপর থেকে প্রেশারটা সরে আসবে, পেলভিসের ওপর থেকে বেবির হেডের প্রেশারটা সরবে এবং সেই সময়ের মধ্যে, সেই যেটুকু সময় তার মধ্যে আমরা এমার্জেন্সি ডেলিভারির ব্যবস্থা করব। তো সেইটুকু সময়ের জন্য আমাদেরকে ট্রেন্ডেলেনবার্গ পজিশনে রাখতে হয় যাতে কর্ড প্রোলাপসে কর্ডের ওপরে কম্প্রেশন না হয়ে বেবির হাইপক্সিক হয়ে বেবির ডেথ না হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন, কোন জায়গাতে আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করব না? অপশন রয়েছে বেবি বর্ন টু অ্যানিমিক মাদার, বেবি উইথ বার্থ ওয়েট লেস দেন 3 কেজি, আর এজ ইনকম্প্যাটিবিলিটি এবং প্রিটার্ম বেবি। তাহলে দেখো কর্ড ক্ল্যাম্পিং, যখন কর্ড ক্ল্যাম্পিং আমরা করি তখন মায়ের থেকে বেবির যে ব্লাড যে ট্রান্সফিউশন নয় মানে ব্লাড যে সার্কুলেট হয় সেটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, তাই তো। তো নর্মালি আমরা একটুক্ষণ কর্ডটাকে রাখি ক্ল্যাম্প করার আগে যাতে একটু বেশি করে ব্লাড মায়ের থেকে বাচ্চা পেয়ে যায় সেই জন্য। তো এবার যেই জায়গাতে এই কর্ড ক্ল্যাম্পিং মানে বেবি ডেলিভার হয়ে যাওয়ার পরে এই সময়টাতে কিন্তু একটু ট্রান্সমিশনের চান্স থাকে, মানে যেমন ধরো HIV ট্রান্সমিশন। নর্মালি তো প্লাসেন্টাল সার্কুলেশন, ইউটেরাল প্লাসেন্টাল আর ফিটাল প্লাসেন্টাল সার্কুলেশন দুটো পুরোপুরি আলাদা, একে অন্যের সাথে মেশে না। তাহলে সেক্ষেত্রে ডিউরিং লেবার মানে ডিউরিং প্রেগনেন্সি সেই সময়ে কিন্তু মায়ের থেকে বেবির মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই আফটার ডেলিভারি মানে যখন ডেলিভারিটা হচ্ছে সেই সময়ে ডিউরিং লেবার সেই জায়গাতে কিন্তু মায়ের ব্লাড এবং ফিটাসের ব্লাডের মিক্সিং হওয়ার একটুখানি চান্স থাকে। তো সেই জায়গাতে আমরা কি করি, এই ডিলেড কর্ড ক্ল্যাম্পিংটাকে বন্ধ করি। তাহলে যেই জায়গাতে বেবির ব্লাড মায়ের কাছে গেলে বা মায়ের ব্লাড বেবির কাছে গেলে সমস্যা হবে সেই সমস্ত জায়গাতে আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করব না। তার মধ্যে যেমন HIV পজিটিভ মাদার, সেক্ষেত্রে বেবির মধ্যে চলে আসতে পারে HIV পজিটিভ মায়ের ব্লাড, তাহলে সেক্ষেত্রে আমরা করি না। এখানে যেমন একটা অপশন রয়েছে RH ইনকম্প্যাটিবিলিটি, এই জায়গাতে আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করব না, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স ইজ মেজার্ড বাই AFI, আমরা মেজারমেন্ট করি। তো অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি? এটাকে আমরা USGর মাধ্যমে দেখব, একদমই ইজি, USGর মাধ্যমে দেখব। এবং অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স লেস দেন 5 এবং মোর দেন 25 হচ্ছে যে তোমার অ্যাবনর্মালিটি। লেস দেন 5 হয়ে গেলে অলিগোহাইড্রোমনিয়াস বলি, আর মোর দেন 25 হলে পলিহাইড্রোমনিয়াস বলে থাকি। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু অ্যাসেস পেন ইন অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কিভাবে পেন অ্যাসেসমেন্ট করব? অপশন রয়েছে নিউমেরিক্যাল পেন স্কেল, FLACC স্কেল, ভিজুয়াল অ্যানালগ স্কেল এবং রং বেকার ফেসেস পেন রেটিং স্কেল। তাহলে এক্ষেত্রে ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? এক্ষেত্রে FLACC স্কেল ইউজ করা হয়। এটা কি? এটা হচ্ছে ফেস লেগ অ্যাক্টিভিটি, ক্রাই, কতটা বাচ্চা কান্না করছে, আর এটা হচ্ছে কনসোলেবিলিটি, অর্থাৎ এখানটায় বাচ্চাকে আমি কনসোল মানে ওই আদর করে থামানো বা এরকম শান্ত করতে পারছি কিনা সেইটা। তো সেগুলোর বেসিসে আমরা এখানটায় ইনফ্যান্টদেরকে দেখে থাকি, কারণ ইনফ্যান্টের ফেস পেন স্কেল এখানে কাজে লাগবে না, ভিজুয়াল অ্যানালগ স্কেলও হবে না, নিউমেরিক্যাল তো হবেই না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেবিদের ক্ষেত্রে ইনফ্যান্টদের ক্ষেত্রে FLACC স্কেল ইউজ করা হয়। Which hormone is secreted by adrenal medulla and is involved in fight and flight response? কোন হরমোনটা অ্যাড্রিনাল মেডুলা থেকে সিক্রেট হয় এবং ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সে ইনভলভ থাকে? তাহলে অপশন রয়েছে কর্টিসল, এপিনেফ্রিন, অ্যালোস্টেরন এবং ইনসুলিন। এটার অ্যান্সার তোমরা জানো।
ফাইট অ্যান্ড ফ্লাইট আমরা একটা মোড জানি এবং রেস্ট অ্যান্ড ডাইজেস্ট একটা জানি। তাহলে ফাইট অ্যান্ড ফ্লাইট হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। তাহলে এখানে একমাত্র এপিনেফ্রিনই আছে, এপিনেফ্রিন যেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে, হার্ট রেট বাড়াবে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে এগুলো। তাহলে এটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের জন্য এপিনেফ্রিন কাজ করবে। আর কর্টিজল বা অ্যালডোস্টেরন এই দুটো যেটা রয়েছে এটা তো আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে রিলিজ হয়, আর ইনসুলিন যেটা রয়েছে এটা রিলিজ হয় আমাদের প্যানক্রিয়াস থেকে। নেক্সট দেখো, ইরেগুলার রেসপিরেশন ক্যারেক্টারাইজ বাই অ্যাপনিয়া অ্যান্ড হাইপারভেন্টিলেশন ইজ নোন অ্যাজ। এখানটায় বলছে যে ইরেগুলার রেসপিরেশন যেটা হচ্ছে সেখানে একটা অ্যাপনিয়া থাকছে, আবার হাইপার ভেন্টিলেশন থাকছে, আবার অ্যাপনিয়া থাকছে, এরকম করে যদি রেসপিরেশন হয় তখন এটাকে আমি কি বলবো? তাহলে চেন স্ট্রোক রেসপিরেশন রয়েছে, হাইপার ভেন্টিলেশন, কুসমাল রেসপিরেশন আর শাইং। শাইং মানে যেটা আমরা দীর্ঘশ্বাস ফেলি না সেরকম টাইপের। তাহলে হাইপার ভেন্টিলেশনের সাথে সাথে অ্যাপনিয়া বলেছে। হাইপার ভেন্টিলেশন মানে জোরে জোরে শ্বাস নেওয়া, এটা ডেপথ অফ ব্রিদিং যেটা বেড়ে যায় সেটা হাইপার ভেন্টিলেশন। তাহলে এখানে যেটা চেনের আকারে সার্কেলের আকারে চলতে থাকে সেটা হচ্ছে চেন স্ট্রোক রেসপিরেশন, এবং কুসমাল রেসপিরেশন যেটা সেটা হচ্ছে ডিপ ব্রিদিং হয়। এবং এটা আমরা কোথায় দেখবো? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখতে পাবো, ডিকে এর ক্ষেত্রে আমরা কুসমাল রেসপিরেশন দেখতে পাবো। ঠিক আছে, হাইপার ভেন্টিলেশনকে আমরা ডিপ ব্রিদিং বলি, আর কুসমাল রেসপিরেশনের ক্ষেত্রেও ডিপ ব্রিদিং থাকে এবং একটু যেটা রেটও থাকে, রেটটাও বেড়ে যায় এবং তার ডেপটাও বেড়ে যায়, এবং এটা আমরা কুসমাল রেসপিরেশনটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখতে পাই। এবং ডিকে এর ক্ষেত্রে আমরা তার সাথে ফ্রুটি স্মেল যেটা হয় না, ফ্রুটি অ্যাসিটোন ব্রিজ, সেই জিনিসটাও কিন্তু পেয়ে থাকি। নেক্সট রয়েছে দ্য মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার কনসেপ্ট ইজ গিভেন বাই। মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের কনসেপ্ট আমাদের কে দিয়েছেন? অপশন রয়েছে ভোর কমিটি, শ্রীবাস্তবা কমিটি, কট্টার সিং কমিটি এবং মুদালিয়ার কমিটি। তাহলে কমিটি হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ নার্সিংয়ের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে এটাও কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কমিটি মুখস্থ করতে হবে। তাহলে দেখো, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের এই কমিটির এটা আমাদেরকে কে দিয়েছেন? তাহলে এটা আমাদেরকে কর্তার সিং কমিটি থেকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, উইথ রেফারেন্স টু দ্য ন্যাশনাল রুরাল হেলথ মিশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য জব অফ আশা আর ট্রেন্ড কমিউনিটি হেলথ ওয়ার্কার। তাহলে আশা ওয়ার্কারের নাম আমরা সবাই জানি। তো আশা ওয়ার্কার আমাদের NRHM এর আন্ডারে রয়েছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। তাহলে এখানে বলছে যে কোনটা আশা ওয়ার্কারের কাজ নয়। তাহলে দেখো, অ্যাকম্পানিং ওমেন টু দ্য হেলথ ফেসিলিটি ফর অ্যান্টিনেটাল কেয়ার চেক আপ। তাহলে অ্যান্টিনেটাল কেয়ার চেক আপের জন্য ওমেনকে অ্যাকুপাই করা। ইউজিং প্রেগনেন্সি টেস্ট কিট ফর আর্লি ডিটেকশন অ্যান্ড প্রেগনেন্সি, আর্লি ডিটেকশন অ্যান্ড প্রেগনেন্সির জন্য টেস্ট করা। প্রোভাইডিং ইনফরমেশন অন নিউট্রিশনাল ইমিউনাইজেশন, নিউট্রিশন ইমিউনাইজেশনের জন্য ইনফরমেশন দেওয়া, এবং কন্ডাক্টিং দ্য ডেলিভারি অফ বেবি। তাহলে বেবি ডেলিভার করা কিন্তু আশা ওয়ার্কারের কাজ নয়। আশা ওয়ার্কার কি করবে? মাকে যেটা তোমার বাড়ি থেকে ইনস্টিটিউট অবধি মানে হসপিটাল অবধি নিয়ে আসবে এবং সেখানে ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হেল্প করবে, মানে ডেলিভারি ওই পয়েন্ট অবধি নিয়ে আসবে, কিন্তু ডেলিভারি করাবে না। আশা ওয়ার্কারের কাজ কিন্তু ডেলিভারি করানো নয়, বাকি সমস্তগুলো আশা ওয়ার্কার করবে। PMJAY ইজ অ্যান অ্যাক্রোনিম ফর। PMJAY এর ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম তোমরা সবাই জানো, এটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা হচ্ছে PMJAY এর ফুল ফর্ম। তারপর রয়েছে পিনসার গ্রাস্প ইজ। পিনসার গ্রাস্প কি? গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, ভিজুয়াল স্কিল এবং সেন্সেশন স্কিল। তাহলে পিনসার গ্রাস্প মানে হচ্ছে যে আমরা ফিঙ্গার ইউজ করে যে ধরি, যে দুটো ফিঙ্গার বা তিনটে ফিঙ্গার দিয়ে পেন ধরছি, এই জিনিসটাকে পিনসার গ্রাস্প বলে, এবং এটা হচ্ছে একটা ফাইন মোটর স্কিল। এবং পিনসার গ্রাস্প ডেভেলপ করতে শুরু করে 9 মান্থ থেকে, এবং যেটা কমপ্লিটেড বা ম্যাচিওর পিনসার গ্রাস্প যেটা, সেটা আমরা 12 মান্থে গিয়ে দেখতে পাই। 9 মাস থেকে বাচ্চা শুরু হচ্ছে, 8 থেকে 9 মাস, এবং 12 মাসে গিয়ে ওটা ম্যাচিওর হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে, আ ক্লায়েন্ট টেলস দ্য নার্স দ্যাট দ্য টিভি নিউজ কাস্টার ইজ সেন্ডিং সিক্রেট মেসেজ টু হার। একজন ক্লায়েন্ট নার্সকে বলছে যে টিভিতে যে নিউজ পড়ছে সে সিক্রেটলি আমাকে একটা মেসেজ দিচ্ছে। দ্য নার্স সাসপেক্ট দ্য ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সিং। এক্ষেত্রে ক্লায়েন্ট কি এক্সপিরিয়েন্স করছে বলে নার্সের মনে হবে। ফ্লাইট অফ আইডিয়া, আইডিয়া অফ রেফারেন্স, ফোবিয়া এবং হ্যালুসিনেশন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এক্ষেত্রে পেশেন্টের মনে হচ্ছে যে যে টিভিতে যে নিউজ পড়ছে
সে তাকে কোনো সিক্রেট মেসেজ দিতে চাইছে। তাহলে এরকম জিনিস থাকলে আমরা কি বলি, আইডিয়া অফ রেফারেন্স বলি, যেখানে পেশেন্টের মনে হবে যে তাকে নিয়ে কথা বলছে, তাকে নিয়ে আলোচনা করছে, তার কথাই সবাই বলছে এরকমভাবে। তাহলে এখানে পেশেন্ট বলছে যে টিভিতে যে নিউজ রিপোর্টার রয়েছে সেও আমাকে নিয়ে কথা বলছে। তাহলে এটা হলো আইডিয়া অফ রেফারেন্স। লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, এখানে কোশ্চেন রয়েছে OAA স্ট্যান্ডস ফর, এবং এটা হচ্ছে WBHRBর একটা কোশ্চেন। তো WBHRBর একটা কোশ্চেন রয়েছে, OAA স্ট্যান্ড ফর, অপশন রয়েছে ওরাল অ্যাকিউট সোয়েলিং, ওরাল অ্যালার্জি সিনড্রোম, অর্গানিক অ্যালার্জি সিনড্রোম এবং অর্গানিক অ্যাকিউট সোয়েলিং। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।